তোরার চলে যাওয়ার কথা শুনে কুষাণের চোখে জল টলমল করছে। এই বুঝি সে কেঁদেই ফেলবে। সে নিজের মুখে কিছুই বলতে পারছে না, আর না বললে থাকতেও পারছে না। কুষাণ শুধু ভাবছে সে কি করে তোরাকে ছাড়া থাকবে এই কয়েকদিন। যখন তোরা তার প্রেমিকা ছিল তখন একদিন কথা না বলে সে অস্থির হয়ে যেত। এখন বিয়ে করে পড়ে গেছে আরো বিপদে। এখন তোরাকে এক নজর না দেখলে, তার কাছাকাছি না থাকলে, তাকে দুই হাত দিয়ে স্পর্শ না করলে কুষাণকে অস্থির অস্থির তো লাগবেই। সাথে তার অবস্থা একদম পাগলের মতো হয়ে যায়। এ কোন মায়ায় পড়ে গেল সে। তার মনের এই অনুভূতি সে কি করে এখন তোরাকে বোঝাবে? কি করে বলবে আমাকে এইভাবে একা রেখে যেও না প্লিজ। আমি তোমাকে না দেখে এক সেকেন্ডও থাকতে পারবো না। পৃথিবীতে এমন কোনো ভাষা আবিষ্কৃত হয়নি যে ভাষায় আমি তোমাকে বোঝাতে পারবো তুমি এখন আমার কতটা অস্তিত্ব জুড়ে আছো। তোমাকে বোঝানোর মতো এমন কোনো ভাষা আমার কাছে নেই যে ভাষায় আমি তোমাকে বোঝাতে পারবো কতখানি ভালোবাসি তোমাকে। আমি নিজেও জানি তোমার যোগ্য আমি কখনোই ছিলাম না। আর আমি যে একটা অপদার্থ ছেলে সেটা ভালো করেই জানি। তাহলে কেন এমন হচ্ছে আমার? ইটের ভাটার মতো জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে আমার এই হৃদয়। আমি তো তোমাকে ভালোবাসতেই জানি না। তাহলে তুমি চলে যাওয়ার কথা শুনে কেন হৃদয়টা আমার ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে? অন্যদিকে তোরা তার আব্বু আম্মুর সাথে বাড়ি যাওয়ার কথা শুনে একদম খুশিতে গদমদ হয়ে গেল। সত্যি এই কয়েকদিন একটানা থাকার ফলে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। তার বাবা মা আজ না আসলেও সে দুই একদিনের মধ্যে চলে যেত তার বাড়িতে। তোরা আর তার খুশি ধরে রাখতে পারছিল না। আনন্দে তাড়াতাড়ি করে তার কাপড় চোপড় গুছিয়ে নিল। অন্যদিকে কুষাণ দাঁড়িয়ে থেকে তোরার কাপড় গোছানো দেখছিল। তোরা যখন তার কাপড় গোছানো কমপ্লিট করে পিছনে ফিরে তাকালো, সে দেখতে পেল কুষাণ দরজার সাথে হেলান দিয়ে আছে। তোরা কুষাণকে এইভাবে দাঁড়ানো দেখে বলল, কিছু বলবা? কুষাণ মাথা নাড়িয়ে জানিয়ে দিল না। তোরা তখন কুষাণের কাছে এগিয়ে এসে বলল, আমি কিন্তু এবার অনেক দিন থাকবো। যেই দিন ভার্সিটি বন্ধ থাকবে সেই দিন যেও আমাদের বাড়িতে। আর হ্যাঁ, ভার্সিটি বা প্রাইভেটে যাওয়া বন্ধ করে খবরদার যাবে না আমাদের বাড়িতে। সামনে যেহেতু ফাইনাল এক্সাম, এই কয়েকদিন খবরদার গাফেলতি করবে না, মন দিয়ে পড়াশোনা করবে, ওকে? কুষাণ কোনো উত্তর দিল না। সে তো শুধু তাকিয়ে আছে তোরার দিকে। আর তোরা কি যে বলছে তা মনোযোগ দিয়ে শুনছে। তোরা কুষাণের অসহায় মুখটার দিকে তাকিয়ে বলল, এই কুষাণ, কি হয়েছে তোমার? মুখটা এমন ভার করে আসো কেন? কুষাণ সেই কথা শুনে হঠাৎ তোরাকে শক্ত করে জড়িয়ে ধরল। তবে সে এখনো চুপচাপই আছে। সে তোরাকে একদম তার বুকের সাথে মিশিয়ে নিল। একটাও কথা বলতে পারছিল না সে। কুষাণকে এইরকম করা দেখে তোরা বুঝতে পারল সে তার বাড়িতে চলে যাচ্ছে দেখে কুষাণ মোটেও খুশি হয়নি। সেই জন্য মুখটা এরকম গোমরা করে আসে। তোরা তখন নিজেও কুষাণকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, তুমি তো নিজেই আম্মুকে বলেছো যে কয়েকদিন গিয়ে তোরা থেকে আসু, তাহলে এরকম করছো কেন? কুষাণ তখন অভিমানের সুরে বলল, আমি বলছি না, উনি বললেন বাবা আমরা আজ তোরাকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি, তুমি কি বলো? তখন আমি বলেছি আচ্ছা ঠিক আছে। তোরা তখন হাসতে হাসতে বলল, তাহলে এখন এইরকম করছো কেন? তখন আম্মুকে ডাইরেক্ট বলে দিলেই তো হতো। কুষাণ তখন তোরাকে ছেড়ে দিয়ে বলল, উনি আমার শাশুড়ি হয় তোরা, ওনাকে আমি এখন কি করে বলি যে যাওয়া হবে না? আপনার মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। তাছাড়া আমি আকার ইঙ্গিতে তো বুঝিয়েই দিলাম, তবুও বুঝতে পারলেন না তিনি। তোরা এবার জোরে জোরে হেসে উঠল আর কুষাণের মুখটা উপরে তুলে বলল, কিভাবে বুঝাইছো যে আম্মু বুঝতেই পারেনি? আমি বললাম, আম্মু আমার তো ভার্সিটি খোলা আছে, এই কয়েকদিন ক্লাস করতেই হবে, কিভাবে যাব আমি আপনাদের বাড়িতে? তিনি আমার এই কথার অর্থ বুঝতেই পারলেন না। তখন তিনি বললেন, আজ তোরা যাক আমাদের সাথে, তুমি তাহলে পরে যেও। কুষাণের এমন ছেলে মানুষই দেখে তোরার ভীষণ হাসি পাচ্ছিল। তোরা ভাবতে লাগলো কবে যে কুষাণ ম্যাচিওর্ড হবে। এখনো সে বাচ্চাদের মতোই অভিমান করে। তবে কুষাণের এইরকম বোকা বোকা কথাবার্তা শুনে তোরার ভীষণ ভালো লাগে। ঠিক এইসব কারণেই সে কুষাণকে ছাড়তে পারে না। সে ভালো করেই জানে এই বোকা ছেলেটা তাকে কত বেশি ভালোবাসে। তাকে ছাড়া যে সে এক সেকেন্ডও থাকতে পারে না সেটাও জানে তোরা। তোরা এবার কুষাণকে সান্ত্বনা দিয়ে বলল, ওকে কুষাণ, মন খারাপ করো না, এই যে ব্যাগ রাখলাম, তুমি এখন চাচ্ছ না
আমি যাই। তাহলে গেলাম না, সবাইকে বলে দিচ্ছি যে আমি যাব না। কুষাণ তোরার মুখে এইরকম কথা শুনে বলল, এখন কি আর সেই কথা বললে হবে? যা করবার তা তো আগেই করছো তুমি। মায়ের সামনে যেইভাবে কান্দাকাটি শুরু করে দিয়েছো, মনে হচ্ছে তোমার উপর আমি ভীষণ অত্যাচার করছি, আর সেই জন্য আমার হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছো। আম্মু তো তোমার কান্নাকাটি দেখেই এইভাবে সাথে করে নিয়ে যেতে চাচ্ছে। তোরা কুষাণের এমন কথা শুনে বলল, অত্যাচার তো করাই হচ্ছে আমার উপর। তুমি অত্যাচার না করলেও দিনরাত তোমার মা আর বোনেদের কথার অত্যাচার সহ্য করতে হচ্ছে আমাকে। আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছে কুষাণ, সত্যি আমার ভালো লাগছে না কিছু। সেই জন্য কিছুদিন একটু বাড়ি গিয়ে থেকে আসতে চাইছিলাম। কুষাণ সেই কথা শুনে বলল, আমার আম্মু তোমাকে নানা ধরনের কথা শোনায়, সেটা আমি ভালো করেই জানি। আমার বোনেরাও যে আম্মুর মতে সেটা আমিও জানি। এদেরকে আমি যতই বলি না কেন এইভাবে তোরার সাথে কথা বলো না, তবুও ওনারা কিছুতেই শুনবে না, কারণ এরা পুরোটাই ঘাড়টেরা টাইপের। নিজেরা যা বুঝে সেটাই করবে, অন্য কারোর কথা এদের কানেই যায় না। এই পরিস্থিতিতে আমি কি করতে পারি বলো? আমি তো এখন প্রতিবাদ করি যে আম্মুর মুখে মুখে কখনো উত্তর দেইনি, তার সাথে এখন আমাকে তর্ক করতে হয়। যে বোনেদের আদেশ শুধু সারা বছর শুনেই গেলাম, তাদেরকেও এখন আমি ধমক দিয়ে কথা বলি। আর কি করতে পারি আমি? তুমি একটু বলবে আমায়? কিছুই করতে হবে না তোমাকে। আমি কি একবারও বলেছি যে এটা করো ওটা করো? বলিনি তো। এটা আমার ভাগ্যের লিখন ছিল। মাশাল্লাহ, এমন একটা পরিবার পেয়েছি, পুরাই নাটকবাজ পরিবার। কে কখন নাটক করছে বোঝাই বড় দায়। কুষাণ তখন বলল, এইভাবে বলছো কেন তোরা? কে আবার নাটক করলো? আমি এখন আর কিছুই বলতে চাচ্ছি না কুষাণ, যেহেতু এখন আমি নিজের বাড়ি যাচ্ছি, ওইসব কথা বলতে চাচ্ছি না আমি এখন। এই বলে তোরা ব্যাগটা হাতে নিয়ে বের হতে লাগলো। কুষাণ বুঝতে পারলো কিছু তো হয়েছে, সেই জন্য তখন থেকে তোরা তার সামনে এইরকম খারাপ আচরণ করছে। কিন্তু কি হয়েছে? তোরা কি কিছু লুকাচ্ছে তার কাছ থেকে? তাকে জানতেই হবে। এই বলে কুষাণ তোরাকে আটকে দিল আর বলল, কি হয়েছে তোরা? তুমি কি বলতে লাগে থেমে গেলে? তোরা তখন বলল, আমাকে এখন যেতে দাও কুষাণ, সবাই আমার জন্য অপেক্ষা করছে। না, যেতে দেব না তোমাকে। আগে বলো কি হয়েছে? তোরা তখন বলল, শুনতে চাও? আচ্ছা শোনো তাহলে। তোমার মা যে কিছুক্ষণ আগে নাটকটা করলো, সেই নাটকটা তুমি কি বুঝতে পেরেছো? নাটক? কিসের নাটক? এই কিছুক্ষণ আগেই যিনি সুস্থ সবল ছিলেন, ভালো মানুষের মতো হেঁটে বেড়াচ্ছিলেন, তিনি হঠাৎ মেহমান দেখেই অসুস্থ হয়ে গেলেন। উনি ভেবেছেন আমার তো আঙুল কাটা গিয়েছে, এখন বুঝি ওনাকে মেহমানদের খাতির যত্ন করতে হবে, এই ভয়ে ব্যথার অভিনয় শুরু করে দিয়েছেন। এইসব অভিনয় আলা মানুষ না আমার একদম সহ্য হয় না। এই কথা এখন আমি বলি কাকে? বললেও তো বিশ্বাস করবে না কেউ, আর তুমি তো নই। কুষাণ সেই কথা শুনে বলল, আম্মু অভিনয় করছে মানে? না জেনে বুঝে আন্দাজে একটা কথা বললেই হলো নাকি? আম্মু তো সত্যি সত্যিই বাতের ব্যথা। তোরা তুমি কেন যে ওনার সাথে লাগতে যাও সত্যি আমি বুঝি না। ওনাকে ওনার মতো থাকতে দাও না। কেন এই সামান্য ব্যাপার নিয়ে আমার সাথে রাগারাগি করছো? তোরা তখন বলল, সামান্য ব্যাপার? এটা তোমার কাছে সামান্য ব্যাপার মনে হচ্ছে? আমার মা বাবা কি প্রতিদিন তোমাদের বাড়িতে আসে? বিয়ের পর আজ প্রথম এলো। ওনার কি উচিত ছিল না নিজ দায়িত্বে তাদের আপ্যায়ন করানো, তাদের সাথে ভালো মন্দ গল্প করা? তা না করে উনি ঘরের মধ্যে চুপটি করে বসে আছেন। এটা কি ধরনের আচরণ কুষাণ? এটা কি ঠিক হয়েছে ওনার? উনি নিজেকে মনে করেনটা কি, যে অহংকারের জন্য কারোর সাথে কথা বলেন না? আব্বু আম্মু দাদি আর চাচি কি মনে করলো কে জানে। কুষাণ তা শুনে বলল, আম্মু এমনই। তা এখন কি করতে পারি আমি? ওনাকে কি বাসা থেকে বের করে দিব, না তোমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাব? তুমি বলো কি করব এখন? তোরা কুষাণের মুখে এইরকম উত্তর কখনোই আশা করেনি। তোরা তখন বলল, বাহ কুষাণ বাহ, আমি কখন বললাম যে তোমার মাকে বের করে দাও বাড়ি থেকে, বা আমি তোমার সাথে আলাদাভাবে থাকতে চাই? বলছি একবারও আমি? তাহলে তুমি বললে কেন সেই কথা? বলনি, কিন্তু তোমার কথাবার্তা শুনে সেটাই মনে হচ্ছে আমার। তোমার প্রবলেম তো আমাকে নিয়ে নয়, আমার মা আর বোনেদের নিয়ে।
তোরা তখন বলল, তোমাকে নিয়েও আমার প্রবলেম কুষাণ, তুমি সোজা জিনিস উল্টোভাবে বোঝো সবসময়। তোমাকে আমি বললাম কি আর তুমি বুঝলে কি? এই বলে তোরা চলে গেল। কুষাণ আর রুম থেকে বের হলো না। সে ধপাস করে শুয়ে পড়ল বিছানায় আর বালিশটা মাথার নিচে দিয়ে ভাবতে লাগলো, তাদের দুইজনের সম্পর্ক মনে হয় কখনোই ভালো হবে না। সারাক্ষণ তাদের ঝগড়া লেগেই থাকবে। বাড়ি চলে যাওয়ার সময়ও তোরাকে সে হাসি মুখে বিদায় দিতে পারল না। কুষাণ নিজেকে প্রশ্ন করতে লাগলো, এই ঝগড়ার শেষ কোথায়? কবে তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে? তোরার বাড়ির লোকেরা তোরার জন্য অপেক্ষা করছে। সবাই বাসা থেকে বের হয়েছে, কিন্তু তোরা তো এখনো আসার কোনো খবর নেই। তোরার মা বাবা চলে যাওয়ার সময় ও কামিনী রুম থেকে বের হলো না। জারিফ চৌধুরী কত করে বলল, একটিবার অন্তত তাদের থাকার কথা বললো, তারা তো আর বললেই থাকবে না। কামিনী সাফ জানিয়ে দিল, তারা আমার কিসের আপনজন যে থাকার কথা বলতে হবে? তারা চলে গেলেই কি আর না গেলেই কি? আমার পছন্দ না ওনাদের। যাদের মেয়েকে আমার পছন্দ না, তাদের ফ্যামিলির লোকজনকে পছন্দ হবে কি করে? জারিফ চৌধুরী একদম অবাক হয়ে গেল কামিনীর কথা শুনে। তিনি তো ভেবেছেন কিছুটা হলেও কামিনীর মধ্যে পরিবর্তন এসেছে, সেই জন্য তোরাকে বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দিয়েছে আর তাকে সংসারের সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। আজ পরিষ্কারভাবে বুঝে গেল জারিফ সাহেব, এটা কামিনীর পুরোটাই একটা নাটক ছিল। আসলে কামিনী কুষাণের চোখে ভালো সাজার জন্যই তোরাকে এইসব দায়িত্ব দিয়েছিল। কারণ কামিনী বুঝতে পেরেছে তার ছেলে তোরাকে কিছুতেই ছাড়তে পারবে না, সেই জন্য অযথা তোরাকে ডিভোর্সের ভয় দেখিয়ে লাভ হবে না। তবে কামিনী এমন কিছু পরিকল্পনা করেছে যাতে তোরা নিজের থেকেই এই বাড়ি ছাড়তে বাধ্য হয়। এতে করে সে তার ছেলের চোখেও ভালো থাকবে আর তার আপদও দূর হবে। এখন দেখা যাক তোরা কামিনীর পাতানো ফাঁদে পা দিয়ে কুষাণকে ভুল বুঝে তাকে ছাড়ার সিদ্ধান্ত নেয় কি না। না, সে সব কিছু সহ্য করেও কুষাণের সাথেই রয়ে যায়। স্বর্ণাকে চলে যাওয়া দেখে সোনিয়া ভীষণ মন খারাপ হলো। স্বর্ণা নিজেও ভীষণ আপসেট হয়ে আছে। তার ইচ্ছে করছিল আজ সোনিয়ার সাথে থাকতে। দুইজনে একদিনে ভীষণ ক্লোজ হয়ে গিয়েছিল। সোনিয়া হঠাৎ স্বর্ণাকে জড়িয়ে ধরে বলল, আবার আসিও। স্বর্ণা সেই কথা শুনে বলল, তুমিও যেও আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে। হঠাৎ স্বর্ণার সুমনের দিকে চোখ গেল। সুমন দরজায় দাঁড়িয়ে আছে। স্বর্ণাকে এইভাবে তাকানো দেখে সুমন তার রুমের ভিতর চলে গেল। তোরার চোখ মুছতে মুছতে ব্যাগ হাতে নিয়ে আসলো সবার সামনে। তোরাকে একা আসতে দেখে গোলাপ সাহেব বলল, মা কুষাণ কই? ও আসলো না যে? তোরা কিছু বলার আগেই তোরার চাচি বলল, তোরাকে তোমরা বড়লোক ঘরের বিয়ে দিয়েছো ঠিকই, কিন্তু মানুষগুলোর মন মোটেও বড় নয়, কেমন যেন অন্য ধরনের। কি অহংকার ভাই তোরার শাশুড়ি, উনি তো ঘর থেকেই বের হলেন না, আর মেয়েগুলো যে অফিস থেকে আসলো তার ওই ঘরে প্রবেশ করলো আর বেরোলো না। একই বাড়ি, এইরকম বাড়িতে কেউ আসে নাকি? অন্যদিকে তোমাদের জামাইকে দেখো, সেও যাওয়ার সময় একটু বিদায় দিতেও আসলো না। স্বর্ণা তার মায়ের কথা শুনে বলল, আম্মু তুমি একটু বেশিই বোঝো। দেখলেই তো, তোরা আপুর শাশুড়ি ব্যথায় উঠতে পারছে না, তিনি কি করে রুম থেকে বের হবেন? আর ওনাদের মেয়েরা অফিস করে ক্লান্ত শরীরে বাসায় ফিরেছেন, কখন তোমাদের সাথে গল্প করবে? আর আমাদের কুষাণ দুলাভাই এর কথা বলছো? তোরা আপু আমাদের সাথে চলে যাচ্ছে দেখে উনি একটু আপসেট হয়ে আছেন, এই জন্য আসলেন না। স্বর্ণার মা তখন মুখ ভেঙচিয়ে বলল, তুই হঠাৎ এদের গুণগান গাচ্ছিস কেন? তোর আবার কি হলো? স্বর্ণা তখন বলল, কি আবার হয়েছে? যা সত্যি তাই বললাম। তোরা তখন বলল, আমি একটু সবাইকে বলে আসি, তোমরা আর একটু অপেক্ষা করো। এই বলে তোরা প্রথমে তার শাশুড়ির রুমে ঢুকে গেল আর কামিনীকে বলল, মা আসছি। কামিনী কোনো উত্তর দিল না। জারিফ চৌধুরী কামিনীর সাথেই ছিলেন। তোরা জারিফ চৌধুরীকেও বলল। জারিফ চৌধুরী তখন বিছানা থেকে নেমে এসে বলল, মা তাড়াতাড়ি আসার চেষ্টা করিও, ঠিক আছে? আচ্ছা আব্বু। এই বলে তোরা তার ননদের থেকেও বিদায় নিতে গেল। আর জারিফ চৌধুরী গোলাপ সাহেবের কাছে গিয়ে ওনার হাত ধরে বলল, বেয়াই সাহেব, এটা কিন্তু ঠিক হলো না। আজকের রাতটা কিন্তু আপনারা থেকে যেতে পারতেন, এসেই চলে যাচ্ছেন, কেমন একটা কথা। গোলাপ সাহেব সেই কথা শুনে বলল, অন্য আরেকদিন আসবো বেয়াই, সেই দিন থেকে যাওয়ার মন মানসিকতা নিয়েই আসবো।
আপনি বেয়ানকে নিয়ে আসেন আমাদের বাড়িতে। আচ্ছা যাব। হঠাৎ কুষাণ এসে দাঁড়ালো সবার সামনে, কিন্তু তোরা ছিল না, কারণ তোরা তো এক এক করে ইরা মীরা লীরার কাছ থেকে বিদায় নিতে গিয়েছে। কুষাণ গোলাপ সাহেব আর চামেলি বেগমের কাছে গিয়ে বলল, আম্মু আবার আসিবেন। আব্বু, যখন মনে হবে মেয়ের কথা তখনই আসিবেন। গোলাপ সাহেব কুষাণের কথা শুনে বলল, ঠিক আছে বাবা, সেটা আর বলতে হবে না। তুমিও যেও বাবা, গিয়ে তোরাকে নিয়ে আসিও। কুষাণ মাথা নাড়িয়ে জানিয়ে দিল। এবার কুষাণ হেনা বেগমের হাত ধরে বলল, দাদি, মাঝে মধ্যে একটু নাতির বাড়িতে বেড়াতে আসলে তো নাতির মনও ভালো থাকে। আসবো আসবো, অবশ্যই আসবো। এই বলে হেনা বেগম সবাইকে বলল, তোমরা সবাই সামনে এগোও, আমি একটু আমার নাতি জামাই এর সাথে একা একই কিছু কথা বলবো। হেনার কথা শুনে সবাই বাসা থেকে বের হলো। সবাই চলে গেলে হেনা কুষাণকে ফিস করে বলল, তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যবস্থা কর ভাই, কয়দিন বাঁচি কে জানে। তোদের বাচ্চা কাচ্চাদের সাথে খেলাধুলা করার ভীষণ ইচ্ছে হচ্ছে আমার। কুষাণ দাদির মুখে বাচ্চা কাচ্চার কথা শুনে মুচকি একটা হাসি দিল। দাদি তখন বলল, ওইভাবে হাসলে তো হবে না, যা বললাম অবশ্যই মাথায় রাখবি। আর তুই কি এখনো ছোট আছিস? এত লজ্জা পাস কেন? হঠাৎ তোরা আসলো সেখানে। দাদিকে একা দেখে বলল, দাদি, আম্মুরা কই? ওরা চলে গেছে বাইরে, আমি একটু কুষাণের সাথে কথা বলছিলাম। এই বলে দাদি কুষাণের কানে কানে বলল, যা বললাম মনে থাকে যেন। এই বলে দাদি চলে গেল। আর তোরাকে বলে গেল, তাড়াতাড়ি আসিস তুই, আমরা কিন্তু বেশিক্ষণ দেরি করতে পারবো না। দাদি চলে যাওয়ার সাথে সাথে কুষাণ তোরাকে জড়িয়ে ধরে বলল, সাবধানে যেও, আর বাসায় পৌঁছে আমাকে একটা কল দিও। তোরা সেই কথা শুনে বলল, হ্যাঁ করব, তুমিও নিজের যত্ন নিও, আর আমাকে নিয়ে অযথা টেনশন করার দরকার নেই। এই বলে তোরা বেরিয়ে পড়ল বাসা থেকে। কুষাণু তোরার পিছু পিছু চলে গেল। আর ওদের গাড়ি যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত সে তাকিয়ে রইল।